একমাত্র আপনার জন্য আজ আমার মা সমতুল্য ফুফু মানসিক রোগী। ছোট ভাই আমাদের সাথে নেই, নিজের থেকেও বেশি ভালোবেসেছিল আপনাকে। পরিবারের কথা চিন্তা না করে আপনার হাত ধরে পালিয়েছিল ঘর ছেড়ে। তার প্রতিদান কি দিলেন আপনি? মানসিক রোগী বানিয়ে দিলেন আমার ফুফুকে, কেড়ে নিলেন ছোট নিষ্পাপ বাচ্চাটাকে। আপনি তো আপনার বাপের শাস্তি পেয়েছেন, প্রকৃতি নিজ হাতে আপনাকে শাস্তি দিয়েছে, কেড়ে নিয়েছে পৃথিবীর বুক থেকে। কিন্তু আমার ফুফু আজও ভালোবাসে আপনাকে। অপেক্ষা থেকে আপনার আর আপনাদের ছোট বাচ্চাটার অন্ধ ভালোবাসা কয়টা জীবন নিঃশেষ করে দিয়েছে। ছবিটা থেকে নজরুল সাহেবের ছবিটুকু ছিঁড়ে ফেলে আজিত টুকরো টুকরো করে তাকায় জেমা বেগমের দিকে। তিনি ঘুমের মধ্যে একই কথা বলে যাচ্ছেন। বাবুকে নিয়ে ফিরে এসো আমার কাছে। ভাবে আজিত, কাউকে ভালোবাসলে বুঝি তার পরিণতি এমন হয়? সেও তো একটা মেয়েকে ভালোবাসে, তাহলে কি তার পরিণতিও এমন হবে? না, সে ভালোবাসে, তবে চোখে কালো কাপড় বেঁধে অন্ধের মতো নয়। জুনায়েদ সাহেবের নিজে ঘরে দেয়ালে বাবা মায়ের ছবি টানানো। সেদিন যদি বিয়ের আসর থেকে তার বোন পালিয়ে না যেত, তাহলে আজকে তার বাবা তাদের সাথে থাকতো। মা গত হয়েছিল জুনায়েদ সাহেব ছোট থাকতেই। হৃদরোগে আক্রান্ত ছিলেন জুনায়েদ সাহেবের বাবা। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে যাওয়ার ধাক্কা সহ্য করতে পারেন না তিনি। ফলস্বরূপ ত্যাগ করতে হয় পৃথিবীর মায়া। সেদিন থেকে বোনের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। যে মা, তুই একবার যদি বলতিস না অন্য কাউকে ভালোবাসিস, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সাথে তোর বিয়ে দিতাম। কিন্তু তুই কি করলি? কোনোদিন ক্ষমা করব না তোকে। কেটেছে 2 দিন। জুনায়েদ সাহেবের মুখ ফ্যাকাশে, মিটি মিটি হাসছে আয়েশা বেগম। ছেলের পছন্দের পাত্রী দেখতে যাবেন তারা আজকে। মেয়ের সম্পর্কে সব তথ্য ছেলে তাকে দিয়েছে। তার ছেলে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না শুনে খুশিতে পা যেন পড়ছিল না জুনায়েদ সাহেবের। ছেলে তাকে সারাদিন আতঙ্কের উপর রাখে। তিনি নিজেই নাহারকে ছেলের বউ বানাতে রাজি হয়েছিলেন, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন জানতে পারেন মেয়ে ঘাটতারা। প্রথমে ভেবেছিলেন মেয়েটা হয়তো জানে না আদৃত মন্ত্রী, তাই ঘুরিয়েছে, কিন্তু যখন শুনলেন মেয়ে জানেও আদৃতকে ঘুরাচ্ছে, তখন মাথায় হাত জুনায়েদ সাহেবের। হাসি মাখা মুখখানা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ভেবেই নিয়েছেন রাজি হবেন না। আদৃত চলে গেছে পার্টি অফিসে। আয়েশা বেগমকে সাথে নিয়ে ছেলে দেওয়া ঠিকানায় রওনা দেন তিনি। কোনো গার্ডকেই সাথে নেন না। গার্ড দেখে যদি মেয়ের বাড়ি না করে দেয়। কেস ফাইল হয়েছে তুহিনের নামে। জুবায়েদ সাহেবকে কিছু করতেই হয়নি। তার নাতনিকে যে বাসায় রেখে গিয়েছিল সেই নাকি সবকিছু করেছে। নাহার এখনো জানে না তাকে বাঁচালো কে। 2 দিন বাড়ি থেকে বের হয়নি সে। বিকেল হয়েছে, ঘরে থাকতে আর ইচ্ছে করছে না। তাই তো সিনুকে নিয়ে বেরিয়ে পড়লো বাইরে হাঁটতে। আপু, তোমাকে চিন্তিত দেখা যাচ্ছে। তেমন কিছু না, ভাবছি আমাকে বাঁচিয়েছিল কে। আমার মনে হচ্ছে আমি তাকে আগেও দেখেছি আপু। তাহলে সেদিন যে বললি তুই চিনিস না? হ্যাঁ, চিনি না, তবে চেনা চেনা লাগছে। কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছে তারা। রাস্তার 2 দিকে বৃষ্টির পানি জমে আছে। হঠাৎ একটা গাড়ি তাদের পাশ ঘেঁষে চলে। চিৎকার করে উঠল নাহার। নোংরা জমে থাকা পানিতে মাখামুখি হয়ে গেছে সে আর সিনু। তাছাড়া আর একটু হলেই গাড়িটা লেগে যাচ্ছিল তাদের। গাড়িটা থেমে গেল। নাহার কাপড় ঝাড়তে ঝাড়তে গাড়ি চালকের গোষ্ঠী উদ্ধার করছে। গাড়ি থামতে দেখে রেগে মেগে তেড়ে যায় সেদিকে। ভেতর থেকে বেরিয়ে আসে ড্রাইভার। গাড়ি কি দেখে চালাতে পারেন না, নাকি চোখ কপালে তুলে গাড়ি চালান? বড় লুকিপোনা দেখান। কি করলেন আমাদের অবস্থা? তাছাড়া আরেকটু হলেই যে কোনো দুর্ঘটনা ঘটে যেত। আপনাকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? এটা কি আপনাদের ওই বড় গাড়ি যাওয়ার রাস্তা? ক্ষমা করে দিন আপা, ভুল হয়েছে। আসলে বুঝতে পারেনি এমন হবে। থামছেই না নাহার, একের পর একটা কথা শুনিয়ে যাচ্ছে। ছিনু একপাশে চুপচাপ দাঁড়িয়েছে। ভেতরে বসে থাকা জুনায়েদ সাহেব আর থাকতে পারলেন না, বেরিয়ে এলেন তিনি। ভেবেছিলেন এবার অন্তত মেয়েটা থামবে, কিন্তু ঘটল তার ভাবনার সম্পূর্ণ উল্টো। বাবা, এতক্ষণে গাড়ি থেকে বের হওয়ার সময় হলো। এক্ষুনি যদি আমার বা আমার ভাইয়ের কিছু হতো, তার দায়ভার কি আপনারা নিতেন? এক ঝাঁক কথা শুনিয়ে দিয়ে সিনুর কাছে গেল নাহার। এপিট ওপিট করে সিনুকে দেখলে ভালো করে। জুনায়েদ সাহেব রেগে গেলেন। এতগুলো কথা তাকে শুনিয়ে দিল। ততক্ষণে গাড়ি থেকে আয়েশা বেগমও নেমে গেলেন। ভারী অসভ্য মেয়ে তো তুমি। একে দোষ করছেন, তার উপরে অসভ্য বলার মাথায় আগুন লেগে গেল নাহারের। দ্রুত বেগে এসে জুনায়েদ সাহেবের সামনে দাঁড়ালো।
দাঁত কটমটিয়ে বলল, কাকে অসভ্য বলছেন আপনি? বড়লোক হয়েছেন জন্য যা খুশি করবেন আর আমরা কিছু বললেই অসভ্য হয়ে যাব? বলুন না, আরেকবার বলুন। নাহারের হঠাৎ সামনে আসায় হকচকিয়ে যায় জুনায়েদ সাহেব। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সাহস নিয়ে বলল, বললে কি করবে তুমি? এদিক ওদিক দেখলো নাহার। সামনের দিকে পাথর পড়ে থাকতে দেখে চটজলদি হাতে তুলে নিল। আয়েশা বেগম বুঝতে পারলেন নাহার কি করতে চাইছে, তাই তিনি আটকে ফেললো নাহারকে। রাগে ফোঁস করছে নাহার। শান্ত হও মা, পরের বার দেখে শুনে গাড়ি চালাবে। তুমি ক্ষমা করে দাও ওকে, তোমাদের কোথাও লাগেনি তো? একেবারে শান্ত হয়ে গেল নাহার। চোখ জোড়া গেল, গোল গোল করে আয়েশা বেগমের দিকে পূর্ণ দৃষ্টি ফেললো। কানে বাজলো আয়েশা বেগমের বলা মা ডাকটা। আয়েশা বেগম বুঝতে পারলেন না হঠাৎ কিভাবে শান্ত হয়ে গেল মেয়েটি। যে হাতে নাহারের হাত ধরেছে আয়েশা বেগম, সেদিকে একবার তাকালো নাহার। কি সুন্দর অনুভূতি! আগে তো কখনো কেউ এত মিষ্টি করে তাকে মা বলেনি। আদুরে হাতের ছোঁয়া, নরম হয়ে এলো নাহারের কণ্ঠ। না, আমাদের কিছু হয়নি। গলার এত পরিবর্তন দেখে জুনায়েদ সাহেব মুখ বাঁকালেন। এতক্ষণে কি কর্কশ কণ্ঠ ছিল, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল তার। আয়েশা বেগম হাত রাখলেন নাহারের গালে। কেঁপে উঠল নাহার। আয়েশা বেগম তৎক্ষণাৎ হাত ছড়িয়ে নিল। তোমার কি শরীর খারাপ লাগছে? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, আমি ঠিক আছি, আপনারা যেতে পারেন। গাড়িতে উঠে পড়লো সবাই। আয়েশা বেগম যাওয়ার আগে একবার দুই ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই নাহার জুনায়েদ সাহেবকে দেখিয়ে বলল, আন্টি, ওনাকে বলবেন রাস্তায় নেমে এভাবে কোনো মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করতে। বয়স হয়েছে, তবুও কত তেজ বড়লোক মানুষ। হেসে ফেললো আয়েশা বেগম। জুনায়েদ সাহেব খটমট করে তাকালো নাহারের দিকে, মুখ বাঁকালো নাহার। জুনায়েদ সাহেব আর আয়েশা বেগমকে চা দিলেন হেলেনা বেগম। বসলেন জুনায়েদ সাহেবের পাশে। নাতনি বড় হয়েছে, এভাবে বিয়ের প্রস্তাব আসতেই থাকে। সব কথাই প্রায় হলো। জুবায়ের সাহেব প্রশ্ন করলেন, ছেলের নাম কি, কি করে? আসিফ মাহমুদ, মন্ত্রী আসিফ মাহমুদ। নড়ে চড়ে বসলেন জুবায়ের সাহেব। মজা করছে ভাবলেন, কিন্তু যখন দেখলেন সত্যি, তখন চুপ হয়ে গেলেন তিনি। তার নাতনি কখনোই বিয়েতে রাজি হবে না। রাজনীতি আর রাজনীতিবিদ দুটোকেই ঘৃণা করে নাহার, কিন্তু এখন তিনি এটা জানাবেন কি করে? তার ভাবনার মাঝে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, মেয়ে কোথায়? হেলেনা বেগম জানালেন নাহার বাইরে গেছে। হাঁসফাঁস করছেন জুবায়ের সাহেব। কিভাবে তিনি জানাবেন এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। জুনায়েদ সাহেব বুঝলেন কিছু বলতে চাইছেন, না করে দিবে নাকি এখন। আমার নাতনি রাজনীতির আর রাজনীতিবিদ দুটোকেই বেশ পছন্দ করে। জুনায়েদ সাহেবের মনে হলো জুবায়ের সাহেবের কথাটা মাধ্যমে প্রস্তাবটা নাকচ করে দিলেন। তিনি কিছুতেই হাল ছাড়বেন না। জুবায়ের সাহেবকে কিছু বলার আগেই দরজার দিকে নজর গেল। দাঁড়িয়ে পড়লেন তিনি। তুমি এখানে? মুখোমুখি দুজন মানুষ একে অপরের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। পারছি না একে অপরকে চোখ দিয়ে গিলে ফেলতে। নাহার নিজ বাড়ির সামনে সেই গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে চটজলদি বাড়ির ভেতরে প্রবেশ করে। শুনতে পায় সব কথা। তখন থেকে রাগে ফুঁসছে, কাপড়ও পাল্টায়নি। জুনায়েদ সাহেব যখন জানতে পারলেন ছেলের পছন্দের মেয়ে এবং তারা যাকে বৌমা করে নিয়ে যেতে এসেছে সেই এই মেয়ে, তখন থেকে মুখটা গোলালুর মতো হয়ে গেছে। নাহার এতক্ষণে জেনে গেছে যে এনারা আসিফের মা বাবা। কোনো রকম ভনিতা না করেই সোজা সাপটা তাদের মুখের উপর বলল, আমি রাজি না। এতক্ষণ রেগে থাকা জুনায়েদ সাহেবের চোখ মুখ মুহূর্তে থমথমে হয়ে গেল। নাহার দেখল সে পরিবর্তন, কিন্তু সে নিজের কথায় অনড়। বড়লোক মানুষ, দুই চোখের বিষ, তার উপর আবার রাজনীতিবিদ, একেবারেই সম্ভব নয়। আয়েশা বেগম এসে পাশ ঘেঁষে বসলেন নাহারের। এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিলেন। স্নেহ ভালোবাসা মিশ্রিত কণ্ঠে শুধালেন, কেন রাজি হচ্ছে না তুমি মা? আবার সেই এক অনুভূতি। শক্ত চোখ করা নরম করে তাকালো নাহার আয়েশা বেগমের পানে। নিজেকে ধাতস্থ করে বলল, রাজনীতি এর রাজনীতিবিদ দুটাকেই ঘৃণা করি আমি, আর বড়লোক মানুষদের সহ্য হয় না আমার। যতটা পারলো শক্ত গলায় বলল নাহার। গলে গেলে হবে না, নিজের কথায় অনড় থাকতেই হবে। আয়েশা বেগমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। যাওয়ার আগে জুনায়েদ সাহেবকে মুখ বাঁকাতে ভুলল না।
ভেতরে ভেতরে বেশ অপমানিত বোধ হচ্ছে জুনায়েদ সাহেবের। আবার মেয়েটাকে ছেলের বউ হিসেবে ভালোই লেগেছে। যে করেই হোক বিয়ে পাকা করে যেতে হবে, না হলে এই বয়সে এসে বউ ছাড়া হতে হবে। ছেলে তার এক কথার মানুষ, যখন বলেছে এই মেয়েকে বিয়ে করবে মানে করবেই, যে কোনো উপায়ে। এখন যদি সোজা কথায় রাজি না হয় তাহলে তুলে নিয়ে যেতেও ভাববে না। থমথমে পরিবেশ। জুবায়ের সাহেব বেশ ইতস্তত। এইরকম একটা পরিবারকে না করার দুঃসাহস দেখালো তার নাতনি। তিনি অন্তত বিনীত কণ্ঠে বললেন, ক্ষমা করবেন ওর আচরণের জন্য, আমি না হয় বুঝিয়ে বলবো। শরীফা বেগম এসেছিলেন নাহারকে বোঝাতে, যেন কেস তুলে নেয়, কিন্তু তিনি ভেতরের কথা শুনে বাইরেই দাঁড়িয়ে যান। শরীর জ্বলে যাচ্ছে। তার একমাত্র ছেলেকে জেলে ঢুকিয়ে তো এখন বিয়ের কথা চলছে। যদিও বা নাহার রাজি হয়নি, তিনি আর ভেতরে ঢুকলেন না, বাইরে থেকেই চলে গেলেন। কি জানি মাথায় কি ঘুরছে তার। কিছুক্ষণ কথাবার্তার পর চলে গেলেন আয়েশা বেগম এবং জুনায়েদ সাহেব। জুবায়ের সাহেবকে রাজি করিয়েছেন তারা। একের সুন্দর মেয়ে রাজি হলেই হলো। জুবায়ের সাহেব ভেতরে ভেতরে একটু রেগে থাকলেও হাসি মুখেই কথা বললেন। সন্তুষ্ট জুনায়েদ সাহেব এবং হেলেনা বেগম। জুবায়ের সাহেবের বড় বড় পা ফেলে নাহারের ঘরের সামনে এসে দাঁড়ালেন। তিনি স্থির করেছেন আসিফের সাথেই নাহারের বিয়ে দিবেন। ভেতর থেকে দরজা বন্ধ করা। কিছুক্ষণ ডাকাডাকির পরও খুলল না। অগত্যা তিনি নিজের ঘরে চলে গেলেন। ফোন হাতে রেগে আগুন হয়ে আসছে নাহার। গরম মেজাজ আরো গরম করতে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা পড়তে আরো রেগে উঠেছে নাহার। মেসেজটায় গুটি কয়েকটা অক্ষরে লেখা, আপডেটে প্রেম পুকুরে পেয়েছি তুমি। বুঝতে বাকি রইল না নাম্বার কার। আমাকে কি বাজারের মেয়ে পেয়েছেন মিস্টার মাহমুদ? রাজনীতিবিদদের জানা আছে আমার, তাদের স্বভাব চরিত্র কেমন। এখনো বলছি আমার সাথে অন্তত এইসব ভালোবাসার খেলা খেলতে আসবেন না। আমি কোনো বাজারের পণ্য নই। নিজেকে কি ভাববেনটা কি আপনি? টাইপ করে আসিফের নাম্বারে সেন্ড করলো। তারপর নাম্বার সরাসরি ব্লক করে ফোনটা বিছানায় আছাড় মেরে ওয়াশরুমে ঢুকলো। একজন মন্ত্রী কিভাবে এমন হতে পারে নাহারের সন্দেহ হয়। এ আসলে মন্ত্রী তো? নাহারের মনে একবার উকি দেয়, যদি তার বা তার ফ্যামিলির কোনো ক্ষতি করে এসব রাজনীতিবিদদের হাত অবশ্যই কাঁপবে না। আবার পরক্ষণেই ভাবে, দেশে কি কোনো আইন নেই নাকি? যতই মন্ত্রী হোক না কেন, অগ্নিরূপে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আদৃত্য। আর্য থমথমে মুখে বসে আছে। নাহারকে মেসেজ দিয়ে মিটিং এ গিয়েছিল আদৃত্য। এসে দেখে নাহারের নাম্বার থেকে রিপ্লাই এসেছে। মনের আনন্দে রিপ্লাই দেওয়া মেসেজটা একটু জোরে পড়া শুরু করে। কয়েকটা শব্দ উচ্চারণ করে থ হয়ে যায়। আর্য উপস্থিত থাকায় তারও কানে যায়। আদৃত্যের মনে হচ্ছে এখনই ঠাটিয়ে চড় মারতে নাহারকে। কি সাহস ওই মেয়ের! মেয়েটা কি এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললো না? অতিরিক্ত রাগের ফলে শরীর কাঁপছে। মেয়েটাকে ভালোবেসে আপন করতে চাইছে, কিন্তু মেয়েটা তাকে কি ভাবছে? উঠে দাঁড়ায় আদৃত। মেয়েটার মুখোমুখি এখনই হতে হবে। আর্য বুঝলো কোনো বড় ঝামেলা হতে চলেছে। সে থামানোর চেষ্টা করলো, কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে আদৃত বেরিয়ে গেল পার্টি অফিস থেকে। সাথে কোনো গার্ড না নিয়ে হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের ফলে। পেছনে দুই হাত ভাঁজ করে পায়চারি করছেন জুনায়েদ সাহেব। মুখ থমথমে। আয়েশা বেগম গেছেন জিমা বেগমকে খাওয়াতে। জুনায়েদ সাহেব ভাবছেন কিভাবে নাহারকে রাজি করানো যায়। জুতো শব্দ করে বাড়িতে প্রবেশ করলো আদৃত। বোঝাই যাচ্ছে কি পরিমাণ রেগে আছে। জুনায়েদ সাহেবের ফোন কলে নাহারের বাড়ির কাছ থেকে ফিরে এসেছে সে। না হলে আজকে কিছু একটা করে ফেলতো। ধপ করে সোফায় বসলো, এক হাত ঠেকালো কপালে। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জুনায়েদ সাহেব ওর নিজের হাঁটা থামিয়ে দিলেন। অসহায় মুখে তাকালেন ছেলের দিকে। আদৃত জানে না নাহারকে দেখতে তার মা বাবা গিয়েছিল। জুনায়েদ সাহেব জানায় তারা গিয়েছিল। আদৃতের মুখের পরিবর্তন হলো। খুশি খুশি দেখালো। হয়তো ভেবেছে নাহার রাজি হয়েছে। অন্তত উৎফুল্ল কণ্ঠে বলল, বিয়ের তারিখ ঠিক করেছ? জুনায়েদ সাহেব আসিফের থেকে নজর সরালো। চোরা চোখে আবার তাকালেন। আসিফ বেশ হাসি মুখে তার উত্তরের অপেক্ষা করছে। জুনায়েদ সাহেব করুণ গলায় বললেন, মেয়ে রাজি হলে তো বিয়ে তারিখ ঠিক করব। বাবার কথার অর্থ তৎক্ষণাৎ বুঝে ফেললো আদৃত্য। কিছু মুহূর্ত আগে চেপে যাওয়া রাগ তরতরিয়ে উদয় হলো।
নাহার যে রাজি হবে না সেটা তো তার জানা। বেকার খুশি হয়েছিল। এটা বলতে তুমি আমাকে জরুরি তলব করলে? হ্যাঁ, আবার না। মানে? ভ্রুকুচকে বলল আসিফ। আরজু ফোন করেছিল। আদ্রিতের আর বুঝতে বাকি রইল না তাকে কেন এভাবে ডাকা হয়েছে। আরজুকে একবার শুধু হাতে পাক। ও বাড়িতে মা আর ফুফুকে নিয়ে আজকে উঠি আমরা। শর্ত ছিল বিয়ে ঠিক করতে না পারলে মাকে নিয়ে আলাদা হব আমি। বাঁকা হেসে বলল আদ্রিত। চুপসে গেলেন জুনায়েদ সাহেব। আয়েশা বেগম ততক্ষণে জেমা বেগমকে খাইয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছেন। করুণ মুখে তাকালেন জুনায়েদ সাহেব। ফিক করে হেসে ফেললেন আয়েশা বেগম। আদ্রিত উঠে নিজের ঘরের দিকে চলে গেল। এখন একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন। আদ্রিত যাওয়ার পরে তেতে উঠলেন জুনায়েদ সাহেব। এই ছেলে কিছুতেই আমার নয়, হতেই পারে না। হাসপাতালে নিশ্চিত বদল হয়েছে। নাহারের বাড়িতে মোট 4টা ঘর। একটা ঘরে নাহার, একটা ঘরে সিনু আর দাদা দাদি থাকে এক ঘরে। আরেকটা ঘর ফাঁকা। না, ফাঁকা নয়, নাহারকে প্রায় সেই ঘরে দেখা যায়। বাকি সময় তালা দেওয়া থাকে। বাড়ির কেউ সেই ঘরে ঢোকে না। এই বাড়িটা তার দাদু তৈরি করা। এককালে তাদের নামেও বড়লোকদের খাতায় ছিল। আলিশান বাড়িতে তারা থাকতো, কিন্তু সব এখন অতীত মাত্র। এই বাড়িটাও কম আলিশান নয়। সবকিছুই আছে অন্ধকার ঘরে। ড্রিম লাইটের সবুজ আলোতে জ্বলছে। ঘুমে কাদা সিনু নাহার মেঝেতে বসে 2 হাত বিছানায় ভাঁজ করে সিনুর মুখে পানি চেয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। একদম নিঃশব্দে বসে রইল নাহার। গড়িয়ে পড়লো চোখ বেয়ে নোনা পানি। সময় কাটলো। ঘড়িতে রাত 3টে। নিঃশব্দে সিনুর কপালে ছোট করে অষ্ট ছুঁয়ে ঘর ছাড়লো নাহার। নিজের ঘরে এলো। ঘরের দরজা দিতে গিয়েও থেমে গেল নাহার। ঘরে কারো অস্তিত্ব টের পাচ্ছে। পেছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হয়। কোনো একটা কিছু আন্দাজ করতেই তড়িৎ হাত মুঠো করে পেছনে ফিরল। ঘুষি মারল। আর্তনাদ করে উঠল কোনো এক পুরুষালী কণ্ঠ। বেশ কিছুক্ষণ থেকে আর্য তাকিয়ে আছে আজিতের দিকে। আজিত নিজ কাজে মগ্ন। সে একবার খেয়াল করেছিল আর্য তার দিকে তাকিয়ে আছে। আর্য আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেই ফেলল, আপনার মাকে কি হয়েছে স্যার? অতি সাধারণ একখানা প্রশ্ন, কিন্তু আজিত তার পানে এমন ভাবে তাকালো যেন এখনই কাঁচা গিলে খাবে। ভরকালো আর্য। বুঝতে পারলো না ভুল কোথায় করলো, যার কারণে এভাবে তাকাচ্ছে। আজিত ফোনের স্ক্রিনে একবার দেখে নিল নিজের মুখ। নাকের উপর ছোট্ট ব্যান্ডেজ, চারপাশে লাল হয়ে আছে। তেমন কিছু না, নিজের কাজ করো। আবারও কাগজপত্রে মুখ ডুবালো আজিত। আর্য সন্ধিয়ান দৃষ্টিতে একবার তাকিয়ে নিজ কাজ শুরু করলো। কিছুক্ষণ সময় পেরোনোর পর পার্টি অফিসে কয়েকটা ছেলেকে দেখা গেল। আজিত ভোরকুচকে তাদের দিকে তাকালো। ছেলেগুলো বেশ ভীত হয়ে দাঁড়িয়েছে। আর্য সময় ব্যয় না করে তাদের এখানে আসার কারণ জিজ্ঞেস করলো। তাদের উত্তর শুনে রেগে হাত মুষ্টিবদ্ধ করলো আজিত। সবেমাত্র একটা টিউশনি শেষ করে আরেকটাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নাহার। কড়া রোদ মাথায় যাচ্ছে সে, কাঁধে ব্যাগ। আরো আধা ঘন্টা সময় আছে। পছন্দের সেই রেস্টুরেন্টে প্রবেশ করলো। সেখানে প্রায় সবাই তাকে চিনে। দীর্ঘ কয়েক বছর থেকে সেই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার। প্রতিদিন 1 কাপ কফি ছাড়া আর কিছুই অর্ডার করে না। একটু শান্তির জন্য এখানে আসা। যে টেবিলটায় বসে নাহার, সেখানে আজ আরেকজনের উপস্থিতি পেল। মুখ ঘুরিয়ে বসে আছে লোকটি। নাহার বুঝতে পারলো না কে। এগিয়ে গেল। লোকটি ফিরল তার দিকে। অবাক হলেও স্বাভাবিক থাকলো নাহার। বসলো। লোকটি কফি খাচ্ছে। তুই এখানে? কেন আসতে পারি না? তা কেন পারবি না? অস্বস্তি হচ্ছে নাহারের, সেটা তার মুখ দেখে যে কেউ বলবে। লোকটি তার দিকে তাকিয়ে মুচকে হাসলো। অস্বস্তি হচ্ছে? না। আগের কথা এখনো মনে রেখেছিস? ভুলে যাও সব। আশ্চর্য হলো নাহার। লোকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। পরিবর্তন হয়েছে। আগে চঞ্চল ছিল, এখন গম্ভীর হয়েছে লোকটি। মুখে দাড়ি রেখেছে, কিন্তু কথার গভীরতা ঠিক আগের মতোই আছে। ও হয়ে দেখছিস যে প্রেমে পড়ে যাবি। হেসে ফেললো নাহার। আর লোকটি ধীরে ধীরে সব অস্বস্তি কেটে গেল নাহারের। রাফিদ, তুই হঠাৎ বিদেশে ছিলি না? আজকেই ফিরেছি। ভাবলাম প্রথম রিজেক্ট হয়েছি, যার থেকে তার সাথে একটু দেখা করে আসি। ভাবা যায় যে রাফিদ চৌধুরীর জন্য পাগল মেয়েরা তাকে কোনো এক রমণী রিজেক্ট করেছে। গম্ভীর হলো নাহার।
তো যার জন্য রিজেক্ট করেছিলি তাকে বিয়ে করে ফেলেছিস নিশ্চয়ই।